দিল মিলন আর সুজিতকে নিয়ে। বিয়ে বাড়িতে উল্টো পাল্টা খাবার ফলে মিলনের পেটের গন্ডগোল শুরু। তোদেরকে যে পাশের গ্রামে পাঠাবো সেটাও পারছি না, পেট খারাপ করে বসে আছিস। তুই অত চিন্তা করিস না তো। শোন, এখানে আসার পথে যে পুরনো পাকা বাড়িটা দেখলাম, সেই বাড়িতে যদি রাতে থাকার মতো। কি বললি? ওই বাড়িতে দিনের বেলাতে কেউ ঢোকে না? রাতের কথা বাদই দাও বন্ধু, ও হলো ভূতের বাড়ি। ধুর, ভূত বলে কিছু আছে নাকি আজকালকার দিনে? থাকলেও আমরাই ওকে তাড়িয়ে ছাড়বো। হ্যাঁ, সুজিত ঠিকই বলেছে। বিমল বন্ধুদের একবার নিরস্ত করতে চাইল, কিন্তু শেষে তাকে বন্ধুদের জেদের কাছে হার মানতে হলো। ঠিক আছে, তোরা যখন এত জেদ করছিস যা, তবে কোনো অসুবিধা বুঝলে একদম এখানে চলে আসবি। চাকরের হাতে একটা লণ্ঠন আর বালিশ বিছানা সহ সুজিতরা রওনা দিল সেই পুরো বাড়ির দিকে। জমিদার বাড়ির সামনে এসে তারা থামলো। তখন রাত 9টা বেজে গেছে। আকাশে ঘোলাটে অর্ধ চাঁদ, মাঝে মাঝে জোর হাওয়া বইছে। রাতে যে ঝড় হবে বোঝাই যাচ্ছে। রায়বাড়ির চারপাশটা কেমন নিঝুম নিস্তব্ধ। সুজিতরা এবার ভালো করে বাড়িটা দেখার সুযোগ পেল। অনেকখানি জায়গা নিয়ে পুরনো এই অট্টালিকা। চলুন বাবুরা, ভিতরে চলুন, আমাকে আবার বাড়ি ফিরতে হবে। চাকরের তাগিদেই সুজিতরা আর অপেক্ষা না করে ঢুকে পড়ল বাড়ির ভিতরে। সদর দরজার কাছাকাছি এসেই হঠাৎ মিলন বলে উঠল, আমার পায়ের তলা দিয়ে কি যেন সরসর করে চলে গেল। চারিদিকে টর্চের আলো ফেলল, কিন্তু ঝোপঝাড় এত ঘন যে কিছুই নজরে পড়ল না। লণ্ঠন হাতে চাকরটা বলল, পুরনো বাড়ি তো, সাপখোপ হবে হয়তো। কার্বলিক অ্যাসিড এনেছি, ঘরের চারিদিকে ছড়িয়ে রাখবেন। তারপর আপন মনে গজগজ করতে করতে সামনের দিকে পা চালালো। কি বেয়াক্কেলে ছেলে রে বাবা, এই পোড়ো বাড়িতে কেউ রাত কাটাতে আসে? কাণ্ডজ্ঞান নেই এদের, যা থাকে কপালে। আমার কি? দুজনার জন্য বিছানা সাজিয়ে পাতলায় লণ্ঠনটা রাখলো। সুজিত আর মিলন খুঁটিয়ে খুঁটিয়ে ঘরটা দেখছিল। হঠাৎ তাদের চোখে একটা বন্ধ আলমারি নজরে পড়ল। বলল, আচ্ছা, ওই আলমারিটাই কি আছে বলুন তো? বহুদিন খোলা হয় নাই, দেখি বোঝা যাচ্ছে। কি জানি বাবা, রায়বংশের শেষ প্রদীপ নিভে যাবার পর কেউ ওই আলমারি খুলেও দেখেনি কোনোদিন। বাড়িটাও পরিত্যক্ত হয়ে গেল, কেউ ভুলেও এখানে পা রাখতে আসেনি। কেন, কেউ কোনোদিন ভয় টয় দেখেছিল? ভয় বলতে কেউ অবশ্য নিজের চোখে কিছু দেখেনি, তবে গভীর রাতে এ বাড়ি থেকে অনেকে অনেক কিছু শুনতে পায়। আমিও দু একবার শুনেছি। যেমন? এই ধরেন, বাড়ির ভেতরে মানুষের হাঁটা চলার শব্দ, ঘুঙুর পায়ে নাচার শব্দ, মেইলি গলার আর্তনাদ, এইসব আর কি। বলো কি গো, এই যে খাসা ইন্টারেস্টিং। হ্যাঁ, আজকের রাতটা মানে মানে কাটাতে পারেন কিনা দেখেন, এখনো সময় আছে, ফিরবেন তো চলুন। আরে না না, তোমার গল্পটা দারুণ লেগেছে। আমাদের তো বহুদিনের ইচ্ছে ভূত দেখার। দেখা যাক আজ তেনাদের সাথে দেখা হয় কিনা। মিলন এখন অনেকটা বল ফিরে পেয়েছে। সে এক কাঠি এগিয়ে বলল, বিয়ে বাড়ি বলে ডিজিটাল ক্যামেরা এনেছি, ভাবছি সেটা দিয়ে আজ ভূতের ছবি তুলব। ভালো ভালো, আমি এবার যাই। দেখতে দেখতে রাত্রি আরো গভীর হলো। দুই বন্ধু বিছানায় শুয়ে অনেক রাত অবধি গল্প করলো। এক সময় ঘুম নেমে এলো তাদের চোখে। গভীর রাতে সুজিতের ঘুমটা
কি যেন কারণে হঠাৎ চটকে গেল। পাশ ফিরে দেখলো মিলন জেগে রয়েছে আর সেই তাকে ঠেলছে। কিরে, ঠেলছিস কেন? ঘুমোসনি? ভালো করে ঘরটা দেখ একবার। সুজিত এতক্ষণ খেয়াল করেনি। চারিদিকে তাকিয়ে দেখতেই সে চমকে উঠল। এক লহমায় ঘুম তার চোখ থেকে বিদায় নিল। আশ্চর্য হয়ে দেখল পুরনো পরিত্যক্ত জমিদার বাড়ির ঘরটা যেন জাদুমন্ত্র বলে পাল্টে গেছে। একদম আগেকার জমিদার বাড়ির মতো ঝাঁ চকচকে হয়ে গেছে। এইসব কি দেখছি রে? আশ্চর্য ব্যাপার। তাহলে লোকটা যা বলেছিল সেটাই সত্যি? বড় হল ঘর, তার শেষ প্রান্তে বিশাল ডাইনিং টেবিল। তাতে আয়নার সামনে বসে বসে এক তরুণী এক মনে প্রসাধন করছে। সুজিতদের দিকে যেন তার নজরই নেই। দুই বন্ধু ওদিকে অবাক হয়ে মন্ত্র মুগ্ধের মতো মহিলাকে লক্ষ্য করতে লাগলো। ঠিক এই সময় বাইরের নিচের হলঘর থেকে সুমধু ঘুঙুরের বোল ভেসে এলো। সেই সঙ্গে ভেসে এলো তবলার বোলও। কে যেন অপরূপ ছন্দে নাচ করছে, বোধ হয় কোনো পারদর্শী নর্তকী। এতক্ষণ এ ঘরের মহিলা ছিলেন বেশ খোশ মেজাজে, কিন্তু নিচে থেকে নাচের শব্দ কানে আসতেই বিরক্তিতে আর ক্রোধে তার মুখমণ্ডল লাল হয়ে উঠল। দরজা দিয়ে বেরিয়ে গেল তার মূর্তি তখন রণরঙ্গিনী চামুন্ডা। কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। সেটাই তো মনে হচ্ছে রে, আমিও কিছু বুঝতে পারছি না। চল আমরাও যাই। দুই বন্ধুও সাহস সঞ্চয় করে চুপি চুপি নিচের হল ঘরে এসে দেখে এক সুসজ্জিত কার্পেটের ওপর এক সুন্দরী অপরূপ ছন্দে নাচছে। একদিকে তাকিয়ায় ঠেস দিয়ে আধশো অবস্থায় এক সুদর্শন বলিষ্ঠ যুবক মুগ্ধ চোখে তাকে দেখছে। এদিকে সেই রণরঙ্গিনী মূর্তিধারী মহিলা একেবারে আসরের মাঝখানে উপস্থিত হলেন। তাকে দেখে নাচ গান থেমে গেল। নর্তকীকে বলল, তুমি আবার রায়বাড়িতে প্রবেশ করেছো? তোমায় বলা হয়েছিল না তুমি কোনোদিনও এ বাড়িতে ঢুকবে না? রানীমা, রাজাবাবুর আদেশেই আমি এসেছি, নইলে আমার কি স্পর্ধা যে আমি আপনার আদেশ অগ্রাহ্য করব? রানীমার মন ভিজল না এ কথাই, বরং তিনি আরও রেগে যার পরনায় গাল মন্দ করতে লাগলেন। সেই সুদর্শন যুবকটি মানে রাজাবাবু এতক্ষণ সব শুনছিলেন। এবার উঠে দাঁড়িয়ে রানীমাকে বললেন, বসুধা, ও এখানে আমার আদেশে এসেছে আর আমার আদেশেই যাবে। তুমি ওকে কিছুই বলবে না। দিনের পর দিন তোমার অত্যাচার সহ্য করছি অনেক, এবার কিন্তু আমার সহিষ্ণুতার বাঁধ ভেঙে যাবে। কি? সামান্য নর্তকের জন্য তুমি সবার সামনে আমার মুখের উপর কথা বলছো? বেশ, দেখো আমি কি করি। রায় বংশ নিপাত যাক। বলতে বলতে জমিদার বাবুর ওপর ক্রুদ্ধ চোখ দুটো বুলিয়ে দন্ত হয়ে রানীমা পাশের ঘর থেকে বন্দুক নিয়ে এগিয়ে এলেন। ভয়ে সবাই ছুটে পালিয়ে গেল। রইল শুধু জমিদার আর নর্তকী। আজ তোকে আমি শেষই করে দেব। এবার পর পর দুবার গুলি করলেন রানীমা। দুটোই নর্তকীর বুকে লাগলো আর বুক রক্তে ভেসে গেল। চোখের সামনে নির্দোষ মেয়েটাকে খুন হতে দেখে রাজাবাবু আর নিজেকে সামলাতে পারলেন না। তুমি একটা নির্দোষ মেয়েকে খুন করলে? বেশ করেছি, মেরেছি। হ্যাঁ হ্যাঁ, বেশ করেছি। রাজাবাবু রাগে ঝাঁপিয়ে পড়ল রানীমার উপর।
রানীর গলা টিপে ধরলেন সজোরে। উভয়ের মধ্যে প্রবল ধস্তাধস্তি শুরু হলো। ঠিক এই সময় আবার গুলির শব্দ হলো। কার গুলি কাকে লাগলো ঠিক বোঝা গেল না। পরক্ষণেই দেখা গেল রক্তাক্ত শরীরে রাজাবাবু লুটিয়ে পড়েছেন। কয়েকবার ছটফটানির পর ধীরে ধীরে নিথর হয়ে গেল তার শরীর। এবার যেন রানীমার হুঁশ ফিরল। এ কি? এ আমি এ আমি এ আমি কি করলাম? নিথর স্বামীকে দেখে আর নিজেকে ধরে রাখতে পারলেন না। বন্দুকটা তুলে নিয়ে সুজা নিজের কপালে গুলি করল। জনমানব শূন্য পুরীতে তিনটে লাশ পড়ে রইল। এতক্ষণ সুজিত আর মিলন যেন একটা রুদ্ধশ্বাস চিত্রনাট্য দেখছিল। এবার যেন তাদের সম্বিত ফিরল। তারা দেখল রায়বাড়ি আবার পুরনো অবস্থায় ফিরে এসেছে। তারা যার পরনায় অবাক হয়ে গেছে। কি হলো? কি হলো বলতো ব্যাপারটা? চল ভাই, পালাই এখান থেকে। ঠিক বলেছিস, আর থাকতে হবে না। অনেক হয়েছে ভূত দেখা। চল এই বেলা পালাই। এই যে সত্যি সত্যি ভুতুরে বাড়ি। হঠাৎ একটা চেয়ার উড়ে এসে তাদের সামনে পড়ল। আর একটা লম্বা ভয়ঙ্কর মূর্তি দরজা দিয়ে বেরিয়ে গেল। আর দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। দুই বন্ধু আতঙ্কে প্রহর গুনতে লাগলো। ভোর না হলে যে সব শান্ত হবে না তা তারা বুঝতে পারল। রাত এখন কটা বাজে বলতো? 3টে বাজে। এখন বাকি রাতটুকু এভাবেই কাটাতে হবে। যদি প্রাণে বাঁচি আর এই মুখো হব না। ঠিক বলেছিস, এখন প্রাণ নিয়ে বেরোতে পারলে হয়। এসব কথা বলছে, তখনই দেখলো দরজাটা খুলে গেল। ভয়ে তাদের অবস্থা খারাপ। দেখলো একটু আগে যাকে খুন হতে দেখেছিল সেই নর্তকীটা দাঁড়িয়ে আছে। দুজনের অবস্থা তখন শোচনীয়। ভয়ে ঠক ঠক করে কাঁপছে তারা। ভয় পেও না, আমি তোমাদের বাঁচাতেই এসেছি। এক্ষুনি আমার সাথে বাড়ির বাইরে বেরিয়ে এসো। দেরি হলে রানীমার হাত থেকে তোমাদের নিষ্কৃতি নেই। সুজিতরা তখনও পুরোপুরি বিশ্বাস করতে পারছে না তাকে। তাড়াতাড়ি চলো, দেরি করো না, বেরিয়ে এসো বাইরে। রানীমা এখনই এসে পড়বেন। তিনি তোমাদের ক্ষতি করতেই আসছেন। তিনি কিছুতেই তোমাদের জীবিত ফিরতে দেবেন না। মেয়েটির কথায় কি ছিল কে জানে। এসো আমার পেছনে, আর দেরি করা ঠিক হবে না। মেয়েটার পিছু পিছু ওরা একেবারে জমিদার বাড়ির বাইরে এসে পড়ল। একটা ফাঁকা মাঠের মাঝখানে এসে মেয়েটি থামলো। ঘুরে তাকালো সুজিতদের দিকে। তাদের মন থেকে তখন মেয়েটির ব্যাপারে ভয় চলে গিয়েছিল, কিন্তু তারা তখনও হতবিহ্বল হয়ে তাকে দেখছিল। চোখের সামনে ভূত প্রেত আত্মা দেখাটা যে কি জিনিস ওরা মর্মে মর্মে উপলব্ধি করছিল। এই মাঠটা পেরোলেই তোমরা গ্রাম দেখতে পাবে, যেখান থেকে তোমরা এসেছিলে। নির্ভয়ে যেতে পারো এখন। আপনি? আমি ললিতা বাই, এখানকার শেষ রায়বাহাদুর সূর্যনারায়ণ রায়ের এই বাড়িতে নৃত্যকলা পরিবেশ করতাম। আমার ব্যাপারে আর বেশি কি বলবো, বাকি সব তো নিজের চোখেই দেখলে। রানী বসুধা দেবী মোটেও গান বাজনা পছন্দ করতেন না, তাই সে রাতে তিনি ক্রোধে অন্ধ হয়ে ওই কাজ করেছিলেন। আজও আমার নিজেকে দোষী মনে হয়। জমিদার বাবু, রানীমা আর আমার নিজের পরিণতির জন্য আমি নিজেই দায়ী। কিন্তু সূর্যনারায়ণ বাবুর মতো অতিথি বৎসল আর সজ্জন মানুষের অনুরোধ ফেলতামই বা কি করে। আচ্ছা যাও, তোমরা এগো, আমি চললাম। বলেই ললিতাবাইয়ের শরীরটা ধোঁয়ার মতো রাতের বাতাসে মিলিয়ে গেল। খুব বাঁচা বেঁচে গেছি। কি কুক্ষণে যে এলাম, ভূত দেখার শখ আমার মিটে গেছে। তারা গ্রামে ফিরে এসেছিল ঠিকই,
কিন্তু ললিতাবাইয়ের কথা তারা জীবনেও ভুলতে পারবে না। আজও তাদের মনে হয় সেদিন যদি ললিতাবাই তাদের বাইরে না নিয়ে আসতো তাহলে কি ঘটতো তাদের সাথে।